শরীফ ওসমান হাদির খুনি ফয়সাল এইমাত্র ভারতে গ্রেপ্তার। অবশেষে উসমান হাদিয়ের হত্যাকারী 2 জন ভারতে গ্রেফতার হয়। তাদের মুখ থেকে অসংখ্য নাম প্রকাশ হয়। আর আগে যে হাদি 7 দিন আগে গুলি লাগলো, 7 দিনেও ধরতে পারেন না। পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে, কোথায় আছে না আছে জানি না। আপনি 54-এ আপনি কিভাবে মানুষকে ধরতেছেন? আপনি তো কথা দিলেন। এই আইন উপদেষ্টাকে বলতেছি, আপনি 54-এ ধরতে পারেন, তাহলে আপনার এক্স ওয়াইফকে ধরেন না কেন? সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের, আপনার কানে ঢোকে না? বেঈমান কোথাকার! হাদির রক্তের সাথে বেঈমানি করে আপনি 54 প্রয়োগ করে আবার সেই কি করতেছেন, দাড়ি টুপি আলাদা ধরতেছেন। ওসমান হাদিকে যারা মেরেছে তারা ভারতে পালিয়ে গিয়েছে এবং এই মৃত্যুর সঙ্গে জড়িত প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, এই 2 জন যেদিন মেরেছে 12ই ডিসেম্বর শুক্রবার দিন ওসমান হাদিকে মেরেছে, সেদিন রাতেই তারা ভারতে পালিয়ে যায় ময়মনসিংহ বর্ডার ক্রস করে। প্রিয় দর্শক, ইতিমধ্যে গোটা ভারত এই ফয়সাল করিম মাসুদকে খুঁজতেছে, এমনকি তাকে নাকি গ্রেপ্তারও করে ফেলেছে। শরীফ ওসমান হাদির ঘটনার সাথে কে কে জড়িত, আসল মাস্টার মাইন্ড আসলে কে, আর ফয়সালকে কেই বা এত কোটি টাকা দিল হাদিকে মারার জন্য, তার সমস্ত চাঞ্চল্যকর তথ্য ফাঁস হলো এইমাত্র, যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। শরীফ ওসমান হাদির ঘটনার নাকি মেন মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান। তারেক রহমানই নাকি হাদিকে মারার জন্য ফয়সালকে 127 কোটি টাকা দেয়, যেটা এবার প্রকাশ্যে ফাঁস, আর যার ফলেই ফেসে গেল তারেক রহমান। তো চলুন দর্শক, বাড়তি কথা না বলে আগে আমরা ভিডিওতে চলে যাই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে যারা মেরেছে তারা ভারতে পালিয়ে গিয়েছে এবং এই মৃত্যুর সঙ্গে জড়িত প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, এই 2 জন যেদিন মেরেছে 12ই ডিসেম্বর শুক্রবার দিন ওসমান হাদিকে মেরেছে, সেদিন রাতেই তারা ভারতে পালিয়ে যায় ময়মনসিংহ বর্ডার ক্রস করে। তারপর থেকে কিন্তু বাংলাদেশের জনগণ তারা ভারতকে অভিযুক্ত করতেছে এবং আওয়ামী লীগকে অভিযুক্ত করতেছে যে তাদের এই পরিকল্পনাতেই এই হত্যাকাণ্ড হয়েছে। কিন্তু ব্রেকিং নিউজ হলো যে ভারত সরকার অন্তত 5 জনকে গ্রেফতার করেছে এবং এই ফয়সাল করিম এবং আলমগীরকে গ্রেফতার করার জন্য রাতভর ধরে ভারত সরকার সাঁড়াশি অভিযান চালাচ্ছে এবং এই অভিযান পরিচালনার মাধ্যমে ভারত সরকার প্রমাণ করতে চায় যে তারা এই ওসমান হাদির মৃত্যুর সঙ্গে জড়িত নয় এবং খুবই গুরুত্বপূর্ণ 5 জনকে গ্রেফতার করেছে। এই সংবাদ দিয়েছেন আমাদেরকে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। তিনি লিখেছেন যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ। গুলি করছে ফয়সাল করিম আর মোটরসাইকেল চালাইছিল কিন্তু আলমগীর। এই আলমগীর শেখকে সহায়তার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স, মানে একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করছে ওদেরকে খুঁজে বের করার জন্য। সেই স্পেশাল টাস্ক ফোর্স, সংক্ষেপে বলে এটিএফ, তারা 28শে ডিসেম্বর 5 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বলে বিশ্বস্ত সূত্র দাবি করতেছে। আটককৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব, সবচেয়ে বড় আসামি, যে কিনা সম্পূর্ণ প্ল্যান প্রোগ্রাম করেছে এবং যে কিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর সাহেবকে রিসিভ করেছে। এবং এই মাসুদুর রহমান বিপ্লবের আরেকটি পরিচয় হলো সেই আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী। আপনারা নিশ্চয়ই তার নাম এর আগেও শুনেছেন। আরেকজন হচ্ছেন তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা। রাকিবুল ইসলাম মিরপুর এলাকার ছাত্রলীগ নেতা। রুবেল ছাত্রলীগ নেতা। ফিলিপস, এই ফিলিপস হচ্ছে বর্ডার এলাকায় মানব পাচারের সঙ্গে জড়িত এবং হাদি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ফয়সাল এবং আলমগীর শেখকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে। মানে ভারত সরকার বিষয়টি খুব সিরিয়াসলি নিয়েছে এবং সমস্ত ভারত জুড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা শুরু করেছে এই ভারতের স্পেশাল টাস্ক ফোর্স। আশা করি খুব শীঘ্রই ভারত সরকার এই ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তার করতে পারবে। এবং দর্শক, এই ঘটনা যে ভারত সরকারের সঙ্গে জড়িত না হোক, কিন্তু আওয়ামী লীগের পরিকল্পনায় হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের গোয়েন্দারা অভিযোগ করতেছেন এবং তারা বলতেছেন যে এটা একটা বিশাল পরিকল্পনা। কারণ এই ফয়সাল করিম বড় চুল ছিল, তারপর চুল নাই, 15 দিনের মধ্যেই তিনি হাদির খুব আস্থাভাজন হয়ে ওঠেন,
যেদিন হাদিকে মারেন সেদিনও কিন্তু তিনি হাদির সঙ্গে করতেছিলেন, নির্বাচনী ওয়ার্ক করতেছিলেন। এবং এর এক সপ্তাহ আগে এই ফয়সাল করিম সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুরে গিয়ে সেখানে মালয়েশিয়ার বর্ডারে দফায় দফায় মিটিং করেন। কার সঙ্গে মিটিং করেন? সিঙ্গাপুরে গিয়ে। এবং তার কাছে প্রায় 217 কোটি টাকার চেক পাওয়া গিয়েছে, ব্যাংকের চেক। ফয়সালের মতো একটা লোক, তার কাছে এত টাকার ব্যাংকের চেক কিভাবে এলো? যেই ফয়সাল করিম অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে ডাকাতি মামলায়, তাকে কে এত দ্রুততম সময় জামিন করালো? এখন তো আমি মনে করি যে বিএনপির যে আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, তার ব্যাংক অ্যাকাউন্টটা চেক করা হোক। যেই দুই বিচারক জামিন দিলেন, পরবর্তীতে আবার সেই জামিনের এক্সটেনশন করলেন, সেই দুই বিচারকেরও এবং সেই দুই বিচারকের আত্মীয় স্বজনদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হোক, কায়সার কামালের আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা। এখন দর্শক, আমি তো চিন্তা করতেছি যে যদি ভারতের পুলিশ শেষ পর্যন্ত এই ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তার করতে পারে, অলরেডি যে 5 জনকে গ্রেপ্তার করেছে, বিশেষ করে এই যে জাহাঙ্গীর কবির নানকের যে ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব, তিনি তো সব জানেন, তিনি সব জানেন এবং তার প্ল্যানই এগুলো হয়েছে। এখন যদি ভারত সরকার তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে এবং যদি শেষ পর্যন্ত ভারত সরকার এই ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তার করতে পারে, গ্রেপ্তার করার পরে হয়তোবা কেঁচো করতে গিয়ে সাপও বেরিয়ে আসতে পারে। তখন দেখা যাবে যে এটার সঙ্গে শুধু যে এই আওয়ামী লীগের এরা জড়িত তা না, এর সঙ্গে আরো অনেক লোক জড়িত আছে। কারা জড়িত আমি অনুমানের নাম বলতে চাই না, তবে এটুকু বলতে পারি যে কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে আসবে। এবং ভারত সরকার শেখ হাসিনার জন্য সব করতে পারে, কিন্তু এই ছোটখাটো এই পুটিপনা, এদের অপরাধের দায় কিন্তু ভারত সরকার নিবে না। সুতরাং আমি মনে করি যে অযথা যারা ভারতকে দায়ী করতেছেন তারা দায়ী করেন না, অন্তত এই ওসমান হাদির মৃত্যুর ব্যাপারে। হ্যাঁ, গোয়েন্দারা বলতেছে, বিভিন্ন সরকার সূত্র বলতেছে যে আওয়ামী লীগের অনেকের সঙ্গে জড়িত, অনেকে আছে জড়িত, হয়তো বা এটা আওয়ামী লীগের নেতৃত্ব জানে না, কিন্তু আওয়ামী লীগের নেতা আছে, তারা নিজেরা এই সব কাজগুলো পরিকল্পনা করে করেছে, কিন্তু মূল আওয়ামী লীগ তারা এসব ব্যাপারে অবগত না, এটা আমার মনে হয়। কিন্তু আওয়ামী লীগের কিছু লোক এটা করিয়েছে, এটা বিভিন্ন গোয়েন্দা সূত্রে আমরা রিপোর্ট পেয়েছি। এটা অভিযোগ কিন্তু প্রমাণিত না। এবং ওসমান হাদির মৃত্যুর পরে ইনকিলাব মঞ্চ যেভাবে আন্দোলন শুরু করেছে, বাংলার জনগণ যেভাবে ওসমান হাদির পক্ষ নিয়ে সোচ্চার হয়েছে এবং পৃথিবীর সমস্ত বড় বড় পত্রিকায় ওসমান হাদিকে নিয়ে দফায় দফায় রিপোর্ট হয়েছে, এবং ভারত সরকার বুঝে গিয়েছে যে এই ওসমান হাদিকে যারা মেরেছে তারা আসলেই তাদের কাছে আছে, এবং যেটা বাংলাদেশ সরকার ক্রমাগত অভিযোগ করতেছে, তবে এখনো আনুষ্ঠানিক লেটার পাঠায়নি। তো ভারত সরকার চিন্তা করতেছে যে এই আওয়ামী লীগের চুনাপুটি তারা বাংলাদেশে একজনকে মেরে আসবে, মেরে এসে ভারতে লুকিয়ে থাকবে, এটা আমরা হতে দিব না, তাদেরকে ধরতে হবে। দেখুন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ওই যে কামাল, এদেরকে ভারতে আশ্রয় দেওয়ার আগে ভারত সর্বদলীয় সভা করেছিল, সেখানে সবাই বলেছে যে হ্যাঁ, এই শেখ হাসিনা এবং তার কাছের লোকদেরকে ভারতে আশ্রয় দেওয়া হোক, কারণ তারা আমাদের অকৃত্রিম বন্ধু। কিন্তু এই আওয়ামী লীগের চুনোপুটিরা তারা যদি বাংলাদেশে কোনো অপকর্ম করে ভারতে পালায় এবং ভারত যদি এদেরকে গ্রেপ্তার করে ফেরত না দেয়, তাহলে বাংলাদেশে এমনও হতে পারে যে যদি কোনো জঙ্গি উপদ্রব হয় বা সেই জঙ্গিরা যদি ভারতে গিয়ে হামলা চালিয়ে বাংলাদেশে চলে আসে, তখন যদি বাংলাদেশ ফেরত না দেয়, আপনি দেখেছেন গত পরশুদিন কোন একটা বাংলাদেশের একটা মাদ্রাসায় নাকি বোমা বানাইতে গিয়া টিনের চাল মাল সব উড়ে গেছে এবং এদের অনেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এই মাদ্রাসার আড়ালে তারা এই বোমা বানানোর কারখানা, এই বোমাগুলো দিয়ে কি করতো? নিশ্চয়ই নাশকতা করতো। এটা কিন্তু বাংলাদেশে টুকটাক হচ্ছে, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই। আপনারা বলতে পারেন যে ভাই এটা ফেক, এটা নাটক। নাটক না, সবকিছু নাটক না। এখন হাসিনা ক্ষমতায় নাই, নাটক করে লাভ কি? তো এই কারণে ভারত চিন্তা করতেছে যে ভবিষ্যতে যাতে কেউ অপরাধ করলে আমরা বাংলাদেশ থেকে আনতে পারি, এই কারণে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা আমাদের অব্যাহত রাখতে হবে। প্লাস বাংলাদেশ সরকারও কিন্তু প্রচুর চাপ দিচ্ছে ভারতকে, কারণ এই যে ইনকিলাব মঞ্চ শাহবাগ দখল করে আন্দোলন করতেছে, এটা কিন্তু সরকারের উপর চাপ। তো ইনকিলাব মঞ্চ
সরকারকে চাপ দিচ্ছে এবং সরকার কূটনৈতিক চ্যানেলে ভারত সরকারকে চাপ দিচ্ছে। এবং এইসব চুনাপুটি ফয়সাল করিম, আলমগীর শেখ এদের মূল্য ভারতের কাছে নাই। এটা হচ্ছে বাস্তবতা। তো এই হচ্ছে ব্রেকিং নিউজ যে অন্তত 5 জনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। তারা হচ্ছেন, আবারও পড়ি, মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব, আওয়ামী লীগ নেতা, জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী, তাইজুল ইসলাম ওরফে বাপ্পি, সাবেক কাউন্সিলর এবং যুবলীগ নেতা, রাকিবুল ইসলাম মিরপুর এলাকার ছাত্রলীগ নেতা, রুবেল ছাত্রলীগ নেতা, ফিলিপস সে হচ্ছে এই বর্ডার এলাকায় মানব পাচারের সঙ্গে জড়িত। এবং ভারত সরকার বলতেছে যে এই ওসমান হাদির মৃত্যুর সঙ্গে সরাসরি জড়িত ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে রাত ভোর ধরে। এবং ভারত সরকার আশা করতেছে তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করা সম্ভব হবে। এবং এটা অবশ্যই সুখবর। এবং আমরা চাইতে দর্শক, ওসমান হাদি আমাদের মাঝে নেই, আর ফিরে আসবে না। তার যে দর্শন, তার যে আদর্শ, সেটা আমাদের সঙ্গে থাকবে এবং তাকে আমরা মনে রাখবো। তার সহজ সরল মুখটা, তার হাসিটা আমরা মনে রাখবো। এবং তাকে যারা মেরেছে তাদের যেন বিচার হয়, তাদের যেন বিচারটা আমরা দেখে যেতে পারি, এটাই হচ্ছে প্রত্যাশা। পরিশেষে এটা বলবো যে আল্লাহ পাক ওসমান হাদিকে ব্যস্ত নসিব করুক এবং তার হত্যাকারীদেরকে যদি ভারত গ্রেপ্তার করে ফেরত দেয় বিচারের জন্য, তাহলে আমরা অন্তত এই ব্যাপারে ভারত সরকারের কাছে কৃতজ্ঞ। প্রিয় দর্শক, ইতিমধ্যে ভিডিওতে দেখতে পেয়েছেন শরীফ ওসমান হাদিকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কত নির্মম ভাবে তাকে মারা হয়েছে। তো এরপর আসলে দেখুন এই ঘটনার সাথে কে জড়িত ছিল, কেন হাদির খুনি ফয়সালকে ধরতে পারতেছে না। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। আমাদের ধারণা হচ্ছে খুনি যে হাদি ভাইয়ের যে খুনি, এই খুনি এখনো বাংলাদেশে আছে। যদি এই খুনিকে যদি গ্রেফতার করতে যাই, তাহলে এখানে প্রশাসনে ফেসে যেতে পারে, একটা বড় রাজনৈতিক দলে ফেসে যেতে পারে, আমরা এটা ধারণা করছি। সেজন্য এতদিন পর্যন্ত একটা খুনি, বাংলাদেশে দেখেন কত সিসকেসুর পর্যন্ত গ্রেফতার হইতে আধা ঘন্টা লাগে না। একটা মোবাইল চুরি হইলে 10-15 মিনিটের মধ্যে ট্রেস করে বের করা যায় যে কোথায় থাকে। কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখছি না একজন প্রকাশ্য খুনি কিভাবে এতদিন পর্যন্ত গ্রেফতার না হয়ে থাকে। তার মানে আমরা এটা ধরে নিব যে এটা কোনো রাজনৈতিক দল এবং প্রশাসন এর সাথে স্পষ্টভাবে জড়িত আছে। এবং যে আমরা অলরেডি এখন পর্যন্ত দেখেছি 127 কোটি টাকার চেকের একটা লেনদেনের বিষয় আসছে এবং সেটা ঢাকা ব্যাংকের, এবং ঢাকা ব্যাংক কারা সেটাও আমরা জানি। কিন্তু আমরা স্পষ্ট বলতে পারতেছি না এখনো যে এটা অমুক ব্যক্তি এর সাথে জড়িত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই খুনের পিছনে এখানে প্রশাসন, ডিজিএফআই, সেনাবাহিনী এবং একটা বড় রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, যার কারণে এখনো পর্যন্ত খুনিকে গ্রেফতার করা হচ্ছে না। কিন্তু আমরা এই উপদেষ্টা পরিষদ থেকে যতক্ষণ পর্যন্ত না এই হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের হত্যাকাণ্ড নিয়ে স্পষ্ট বর্ণনা আসবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি থাকবে। এবং এটাও আমরা স্পষ্ট বলে দিব, যতদিন পর্যন্ত জননিরাপত্তা নিশ্চিত হবে না এবং যেই সামনে যে নির্বাচন বানচালের যে একটা ষড়যন্ত্র করছে, এটা দীর্ঘায়িত করার মাধ্যমে এটা আমরা দীর্ঘ হতে দিব না। সেজন্য আমরা ইন্ডিয়ান গভর্নমেন্ট যে ছাত্রদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়েছে, সেই ক্ষমতাকে এখান থেকে যেভাবে আমরা ক্ষমতায় বসাতে পারি, আবার ক্ষমতা থেকে নামাইতেও পারি। কিন্তু আমরা এদেরকে এই হত্যাকাণ্ডের স্পষ্ট বয়ান না দিয়ে তাদেরকে কাউকে আমরা পদত্যাগ বা ইন্ডিয়ান উপদেষ্টা পরিষদ থেকে পালাতে দিব না। হাসিনা কোনো রকম কাপড় নিয়ে পালাতে পারছে, এই ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং প্রশাসন, ডিজিএফআই থেকে শুরু করে কোনো প্রশাসন কোনো পালানোর পথও কিন্তু খুঁজে পাবে না। না হলে আমরা যে ক্যান্টনমেন্ট যেটা আমরা কচুক্ষেত বলি, এই কচুক্ষেতেও যদি আমরা খুঁজি তাহলে আমরা এই খুনিকে পেতেও পারি। কারণ আমরা দেখেছি 626 জন খুনিকে, আমাদের গণহত্যাকারীকে এই সেনাবাহিনী কিন্তু সেফ এক্সিট দিয়েছে। সেজন্য আমরা ধরে নিব এই কচুক্ষেতের মধ্যে, সেনা ক্যান্টনমেন্টের মধ্যে হয়তো খুনি সেফ এক্সিট নিয়ে প্রস্তুতি নিয়ে বসে আছে, যার কারণে এখনো পর্যন্ত খুনিকে গ্রেপ্তার করা যাচ্ছে না। সেরাকের নিচে যেরকম অন্ধকার থাকে, এই সরকারের ছায়ার নিচেই কিন্তু এই খুনি এখনো আছে, এই জন্য খুনিকে গ্রেপ্তার করা হচ্ছে না। এই জন্য আমরা আমাদের স্পষ্ট বক্তব্য, যতদিন পর্যন্ত কোনো উপদেষ্টা এসে এই হত্যাকাণ্ডের ব্যাপারে স্পষ্ট বয়ান দিবে না, ততদিন পর্যন্ত আমাদের অবস্থান কর্মী থাকবে এবং আমরা জননিরাপত্তা নিশ্চিত করে হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করেই আমরা রাজপথ ছাড়ব। আমি এসেছি, আমার বাড়ি হচ্ছে বাঁশখালীতে, আমি এখানে বাঁশখালী থেকে এসেছি। থেকেই হচ্ছে আমার ভাইয়ের লাস্ট একটা কথা ছিল, আমার যদি মৃত্যু হয় বা আমি যদি শহীদ হই, তাহলে আমার অন্ততপক্ষে যেন বিচারটা করা হয়। আমি আমার ভাইয়ের সেই শেষ দাবিটার কথা জন্য আমি এখানে এসেছি, আমার হত্যার যেন বিচার হয়, আর কিছুই না। আশা করি এদেশের বাংলাদেশের রাষ্ট্রের যেই এজেন্সিগুলো আছে তাদের কাছে খুনিদের পরিচয় আছে এবং আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে খুনি এখনো দেশে আছে। কারণ একটা ব্যক্তি দেশের বর্ডার গার্ড এত দ্রুত পার হয়ে যাওয়াতে ইজি ব্যাপার নয়। সেক্ষেত্রে
সিদ্ধান্ত নিচ্ছে না। আমরা যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার বিচার না হবে, আমাদের এই বিপ্লব, জুলাই আমাদের যে বিপ্লব ছিল ঠিক সেই বিপ্লবে পরিণত হবে। টাইম করতে যাই তার মাথাটাকে শকুনের হাতে বিলিয়ে দিয়েছে। আমরা আমাদের হাদি ভাইয়ের বিচার চাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আর আমরা এই সরকারকে ব্যর্থ বলতে চাই। তারেক রহমানের জন্য 2-3 হাজার পুলিশ প্রশাসন মোতায়েন করতে পারে, এক হাদি ভাইয়ের জন্য কিভাবে আপনারা এত আলিফ হত্যার এই আসামিকে আপনারা 12 ঘন্টার ভিতরে আপনারা গ্রেফতার করছেন? আমাদের হাদি ভাইয়ের আজকে 3 সপ্তাহ হলো, হাদি ভাইয়ের হত্যাকারীকে আপনারা আজকে 3 সপ্তাহের ভিতরে গ্রেফতার করতে পারেন না। তার মানে আপনারা এখানে ষড়যন্ত্র জড়িত আছেন। আপনারা তারেক রহমান, আপনারা আপনাদের বিএপি এই তলে হাদি ভাইয়ের খুনিদেরকে রেখে আপনারা 3,000-4,000 প্রশাসন আপনার তারেক রহমানের জন্য পাঠিয়ে ওই দিন যুক্ত করে হাদি ভাইয়ের আপনার খুনিকে ওই দিন আপনারা ভারত ছাড়া করেছেন। এটা আমরা বুঝি না। আমাদেরকে আপনারা কিচ্ছা শিখান, পুঙ্কি পাঙ্কি হিসাব করে লাভ নাই। আমাদের হাদি ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। ইনকিলাব জিন্দাবাদ। আজকে আমাদের এখানে আমরা আসছি ওসমান হাদির জন্য, আমাদের সবটুকু অর্জন যাতে বৃথা না যায় সেই জন্য তার প্রতিবাদ স্বরূপ আমরা আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এসেছি। আমরা চাই আগামী প্রজন্ম যেন প্রতিবাদী হয়ে ওঠে। কোনো একজন ব্যক্তি মারা গেলে অনর্থক বা কেউ ইচ্ছে করে যদি মারা হয় তাকে তার প্রতিবাদ যেন আমরা আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম করে যেতে পারে। শহীদ হাদি ভাইয়ের জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের সেই সুবাদে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে আমরা হাদি ভাইয়ের আজকের বিচারের জন্য রাজপথে নিউ মার্কেট অবস্থান করতেছি। ইনশাল্লাহ আমাদের এই যাত্রা আমরা ইনশাল্লাহ ধরে রাখবো। আমাদের পরিজন নিয়ে আমরা এভাবে প্রতিরোধ গড়ে তুলব। আমার পরিবার থেকে আমার বাগনিরা আসছে, আমার বোন আসছে, আমার মা আসছে, আমাদের নতুন আমার বাগনে সেও আসছে আমাদের সাথে। তাদেরকে আমরা দেখাতে নিয়ে এসেছি আমরা এভাবে করে প্রতিবাদ করব অন্যায়ের, যাতে তারা সেটা শিখতে পারে। সেই জন্য হাদি ভাই আসলে প্রজন্মকে শিখিয়ে দিয়েছে কিভাবে রাজনীতি করতে হবে, নিজের দেশকে কীভাবে ভালোবাসতে হবে। নিজের দেশকে ভালোবেসে নতুন সংস্কৃতির কালচারাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের এই বাংলাদেশের বাঙালির যে আভিজাত্য সেটা ফুটিয়ে তুলেছে। আমরা চাই হাদি ভাইয়ের এই রেখে যাওয়া সেই বিপ্লব আমরা এই বাংলার ভূমিতে নতুন করে জাগ্রত করতে চাই। আমাদের নতুন প্রজন্ম থেকে শুরু করে ভবিষ্যতে অনাগত যারা আছে তারাও এই বিপ্লব ধরে রাখবে, ধারণ করবে। হাদি ভাই যে বিষয়টা আমাদের কাছে তুলে ধরতে চেয়েছেন, যেটা আমাদেরকে আবেগ আপ্লুত করেছে, এই সুস্থ ধারার রাজনীতি এবং ইনসাফ। আমরা পৃথিবীতে কতদিন থাকবো সেটা হয়তো আমরা জানি না, কিন্তু হাদি ভাইয়ের যে রেখে যাওয়া কথাগুলো সেগুলো আসলে অসাধারণ ছিল, যা আমাদেরকে বিপ্লবী করে তুলতে আরো উৎসাহিত করেছে। দেখেন, হাদি ভাই ছিল আমাদের অস্তিত্ব, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের একজন আমাদের যার নেতৃত্বে, যার কণ্ঠস্বর সবসময় আমাদেরকে উৎসাহিত করেছে, দেশের জন্য ভাবিয়েছে, সার্বভৌমত্বের জন্য ভাবিয়েছে এবং ভারতের অগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। তার জন্য আজকে আমাদের এই অবস্থান। এবং যতক্ষণ পর্যন্ত না তার খুনিদেরকে সুষ্ঠু বিচার না করে এবং বাংলাদেশে থাকুক বা বাইরে থাকুক ধরে না বিচার করে, ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান রাখবো। ইনকিলাব মঞ্চ থেকে আজকের এই আয়োজনটা, তো তারা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে বলবেন ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং আন্দোলন চালিয়ে যাব। আমরা চাই যে একজন বিপ্লবীর হত্যাকারী যেন এমন সাজা হয় যেটা পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব দেখে এবং ভবিষ্যতে কোনো কণ্ঠস্বর কোনো বিপ্লবীকে। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন শরীফ ওসমান হাদির ঘটনার আবারও চাঞ্চল্যকর চমক। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতে জানিয়ে দিয়েছে শরীফ বিন ওসমান হাদির এই ঘটনায় যেই মেন মাস্টারমাইন্ড ফয়সাল করিম মাসুদ যদি ভারতে থাকে তাহলে তাকে পাঠিয়ে দেওয়ার জন্য। তবে ইতিমধ্যে ভারত থেকে ঘোষণা জারি করেছে নাকি যদি আমরা হাদিকে খুঁজে পাই তাহলে অবশ্যই পাঠাবো। তো প্রিয় দর্শক, আপনারা কি বুঝতেছেন, আদেও কি হাদির এই ঘটনার বিচার পাবো আমরা? এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।